ম্যাম, আপনি তো শুধু ট্রাক দুর্ঘটনার কথা বললেন, তবে স্যারের যে গুলি লেগেছে তার বিষয়ে? জুনিয়র অফিসার নোমানের কথা মেহের অতীতে ফিরে যায়। তীব্র একদিন যাবৎ কোমায় আছে। তার ভেতরটা মনে হয় ছিঁড়ে যাচ্ছে, তবুও মেহের নিজেকে সামলে নেওয়ার বৃথা চেষ্টা করছে। সেদিন রাতে অ্যাম্বুলেন্স আসার আগে গোলাগুলি শুরু হয়েছিল। আদৌ জ্ঞান থাকা অবস্থাতেও তীব্র নিজের সর্বস্ব দিয়ে মেহেরকে বাঁচানোর চেষ্টা করেছে। অ্যাম্বুলেন্সের শব্দে যদিও ওরা পালিয়ে গেছে, তবে মেহের ওদের গাড়ির নাম্বার নোট করে রেখেছে তার মস্তিষ্কে। মেহেরের রাগ লাগছে নিজের ওপর। কেন সে ওই মাঝরাত্রিরে বের হয়ে এসেছিল? যদি এমন না করতো তাহলে তার তীব্র আজ সুস্থ থাকত, তার সাথে খুনসুটি করত। নোমানকে আর কিছু না বলে ওই কেবিন থেকে বেরিয়ে আসে মেহের। রেদওয়ান বাড়ির আরও কয়েকজনকে ডাক হয় ইন্টারোগেশনের জন্য। সালিমকে কোথাও দেখছে না মেহের। আজ সে সালিমকে দেখেনি। ফোন লাগালে কল যায় না। মেহেরের চিন্তা হয়, দুই ভাই তো জনগণের হিতে কাজ করত, অজান্তেই টাইকুন সাম্রাজ্যে জড়িয়েছিল। তীব্রের পর যদি সালিমকে। মেহের দ্রুত ছুটে যায় নোমানের কাছে। তখন সে কিছু ভাবছিল। রুমটা ফাঁকা ছিল, হয়তো পরবর্তীজন এখনও আসেনি। মেহের আদেশের সুরে বলে ওঠে, নোমান, দ্রুত সালিমের ফোনের লোকেশন ট্রেস করো। সালিম রাগান্বিত হয়ে বন্দুক হাতে বাগানবাড়িতে দাঁড়িয়ে আছে। আঙ্কেল ক্যানিয়নের অবস্থান এখানেই। সালিম বন্দুকের গুলি শেষ করে ফেলেছে গেটের আশেপাশে থাকা গার্ডদের মারতে গিয়ে। নিচে মরে পড়ে থাকা গার্ডের বন্দুক উঠিয়ে নেয় সে। আঙ্কেল ক্যানিয়ন, দরজা খুলুন। কেন করেছেন আপনি এরকম? সব কিছুর উত্তর চাই আমার। আঙ্কেল ক্যানিয়ন। কেউ আওয়াজ দেয় না। দরজায় জোরে এক লাথি দিতেই দরজা খুলে যায়। পচা গন্ধ ভেসে আসতে থাকে, কেমন বিদঘুটে গন্ধ, হয়তো কোনো লাশের গন্ধ। তখনই পুলিশের গাড়ির আওয়াজ হয়। সালিম বুঝে যায় ওকে ফোন দিয়ে সব বলা ছিল আঙ্কেল ক্যানিয়নের বিশাল ফাঁদ। তবে এখন কি করবে কিছুই বুঝতে পারে না সে। সালিম কিছু স্পর্শ না করে, এখান দিয়ে আসো দ্রুত। মেহেরকে দেখে কোনো কিছুর বাছবিচার না করে সালিম ছুটে যায় সেদিকে। ইতিমধ্যে সিসিটিভি রেকর্ডিং বক্স সে তার সাথে নিয়ে নিয়েছে। আর আগুন লাগিয়ে একটা কাপড় ভেতরে ছুঁড়ে মারতেই ফায়ার অ্যালার্ম বেজে পানি ঝরতে শুরু করেছে। ফিঙ্গারপ্রিন্ট থাকলেও তা মিশে যাবে। সালিম অবাক হয়ে মেহেরের কথা শুনছে। তার ঘৃণা হচ্ছে নিজের প্রতি, নিজের কাজের প্রতি। পৃথিবীতে সত্যি প্রকৃত মানুষ চেনা দেয়। আঙ্কেল ক্যানিয়ন, যাকে ওরা মন প্রাণ উজাড় করে বিশ্বাস করেছিল, সেই নাকি চোরাচালান, ড্রাগস ডিলিং, হিউম্যান ট্রাফিকিংয়ের সাথে জড়িত। মেহের, তুই জানলি কী করে আমি এখানে? এর আগেও দুইবার এসেছিলাম কেস তদন্তে, তবে অনেক আগে। কিন্তু যখন তোমার নাম্বারের লাস্ট লোকেশন এখান থেকে 3 কিলোমিটার দূরে দেখলাম, তখনই বুঝে গিয়েছিলাম তুমি এখানে থাকবে। মেহের, আঙ্কেল ক্যানিয়ন কেন এরকম করছে? আঙ্কেল ক্যানিয়ন? এখনও তাকে সম্মান দিচ্ছ? আমি থাকলে খুন করতাম, তবে আমার হাত বাঁধা, তাই তো তোমাদের বাঁচাচ্ছি। আগে আসল অপরাধী ধরা পড়বে, তারপর তোমাদের শাস্তি হবে। আমাদের শাস্তি? তোমাদের শাস্তি। যেমনই হোক, হিউম্যান কিলিংয়ের সাথে তোমরাও জড়িত। তবে আমি এই কেস সলভের ক্রেডিট তোমাদের দুই ভাইয়ের ওপর দেব, যাতে তোমাদের অল্প দিনে শাস্তি হয়। ঠিকই বলেছিস, আমাদেরও শাস্তি পেতে হবে। শাস্তি না পেলে বুঝবে কী করে যে মানুষ বিশ্বাসের অযোগ্য? সালিম, মানুষ বিশ্বাসের অযোগ্য নয়, বরং তোমরা অযোগ্য কাউকে বিশ্বাস করেছ। সালিম, মেহের চুপ থাকে। হাঁটা পায়ে এখান থেকে বের হতে হবে ওদের। জঙ্গলের পেছন সাইড দিয়েই একটা রাস্তা গিয়ে বড় রাস্তায় উঠেছে। মিনিট 30-এর মতো হাঁটা পথে হাঁটছে ওরা। আকাশে এত রোদ, তবে জঙ্গলের মাঝে যেন অন্ধকার। দুইজনের নিস্তব্ধ। হঠাৎ সালিমের মস্তিষ্কে প্রশ্নটা খেলতে শুরু করে, তীব্র ভাইকে বিয়ে করার কারণ কি ক্যানিয়ন? মেহেরের হাঁটা থেমে যায়। পিছু ফিরে তাকায়। কাঁধের ব্যাগ কিছুটা ভারী, এই নিয়েই হাঁটছে। আর এই ছেলে ওকে প্রশ্ন করে এখন বিরক্ত করছে। মেহের উত্তর দেয়, তবে তীব্র আমার ভালোবাসার মানুষ। সালিম অবাক হয়। নির্ভীক হয়ে অকপটে কী করে নিজের ভালোবাসার কথা বলে দিল ওই মেয়ে। সালিমের ভয় হয়, আদৌ তীব্র ভাইয়ের জ্ঞান ফিরবে তো? তীব্র কি আবার আগের মতো হতে পারবে? আর জারিন সব জেনেও কি ওকে ভালোবাসবে, নাকি হারিয়ে যাবে অন্য কারো হয়ে? সালিমের হাত পা কাঁপতে থাকে। হাঁটার শক্তি মনে হয় হ্রাস পেতে থাকে। মেহের। সালিম বসে পড়ে। মেহের দ্রুত পিছিয়ে দেখে কি হয়েছে। ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি খাওয়ায় ওকে। বসিয়ে রেখে পিঠে হাত বোলাতে থাকে। মিনিট 5 পর কিছুটা সুস্থ হয় সালিম। হেঁটে যেতে পারবে বলে জানায়। বাগান পেরিয়ে বড় রাস্তার মোড় থেকে বাসে উঠে পড়ে দুজন। সালিমকে জানালার পাশে বসিয়ে শুয়ে দেয় সে। 4 দিন অতিক্রান্ত। সব যেন স্বাভাবিক হয়েও স্বাভাবিক হয়নি। তীব্র তার জ্ঞান ফিরেছে, তবে একদম আলাদা মানুষে। মধ্যকার 10 বছরের স্মৃতি তার মস্তিষ্কে নেই। অর্থাৎ সে 19 বছর বয়সী তরুণ মস্তিষ্কে আছে এখন। মেহেরের হাত ধরে ঘুরছে। বলছে ওকে স্কুলে দিয়ে আসবে, ওকে খাইয়ে দেবে, আর কখনো বিদেশ যাবে না।
মিসেস মিথিলা হৃদয়ন চোখে জল ফেলছেন ছেলের বাচ্চামো দেখে। ওনার বুকটা ফেটে যাচ্ছে। মাথায় আঘাতের কারণে মূলত এমন হওয়া। আদতে কখনো ও স্মৃতি ফিরবে কিনা ডক্টররা শিওর না। মেহের যেন কাঁদতে কাঁদতেও হেসেছে আজ সকালে। হাসবে নাই বা কেন? আজ 4 দিন পর যে কোমা থেকে জেগে উঠেছে ওর ভালোবাসার মানুষ, না থাকুক স্মৃতি, না থাকুক কবুল বলে নেওয়া দায়িত্বের কথা স্মরণ, তবুও তো ভালোবাসি বলছে। জেগে তো মেহেরকে খুঁজছে, হাত জড়িয়ে থেকেছে। বলেছে, মেহের তুমি কেন বড় হয়ে গেলে এই 2 বছরে? আমার তো আমার আগের মেহেরই চাই। 17তে দেশ ছাড়া তরুণ এখন 19-এ পা দিয়ে এখানে, এমনটাই তীব্র ধারণা। সালিমকে ভালো মতো বুঝিয়ে বলছে যাতে তীব্রর সামনে কখনো আঙ্কেল ক্যানিয়নের নাম না নেয়ও। কেননা যদি ওর সব মনে পড়ে তাহলে হয়তো ও পরিবারের সবাইকে চিনবে, ভালোবাসবে, তবে ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে। পুতুল বউ, তুই কত বড় হয়ে গেছিস, আমায় এখন খাইয়ে দিচ্ছিস। আচ্ছা চল না আমরা বিয়ে করে নিই, তারপর একসাথে থাকবো। তুই আমার প্রতিদিন খাইয়ে দিবি, গল্প করবি। বিছানায় শুয়ে শুয়ে খাবার খাচ্ছে আর কথা বলছে তীব্র। তরুণ মস্তিষ্কের কথা শুনে যেমন ওর হাসি পাচ্ছে, তেমনি প্রচণ্ড কান্নাও পাচ্ছে। শুধু আফসোস হচ্ছে কেন যে সে সেদিন বেরিয়ে আসলো। সে কখনোই ওই বাড়ি ফিরবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল। তারপর ভাবলো আমি না গেলে ওই নুরিয়া দাদার কান আরও ভাঙাবে। সে যাবে। আঙ্কেল ক্যানিয়ন চিন্তায় যদিও ছিলেন, তবে এখন চিন্তামুক্ত। চিকিৎসকের সাথে কথা বলে জেনেছেন তীব্র স্মৃতি ফেরার সম্ভাবনা 60%। যতই হোক বিপরীত পক্ষ, তবুও তো 10টা বছর যাবৎ ওনার হয়ে কাজ করেছে, ভালোবাসা মুড়ে রেখেছে, তাই হয়তো আর মারার চেষ্টা করবেন না। মানুষ মায়ায় আটকে যায়, একবার ছিন্নভিন্ন করতে না পারলে দ্বিতীয় চেষ্টা করে না। ক্যানিয়নও তেমনি। এই ছেলের ওপর নির্ভর করে নাম কামিয়েছেন তিনি। নয়তো কেউ কি আদতে তাকে চিনত? হয়তো, আবার হয়তো না। তীব্র, আই লাভ ইউর অ্যাটিটিউড, বাট তুমি আমার জন্য রিস্ক। তাই তোমার স্মৃতি না ফেরে মঙ্গলজনক। আর সালিম, ও কোথায়? আঙ্কেল ক্যানিয়ন সালিমের কোনো খোঁজ পাননি। এই ছেলেকে ধরার জন্য ওই দিন নিজের কেনা পুলিশ অফিসারদের পাঠিয়েছিলেন তিনি, তবে সেখানে নাকি ফায়ার অ্যালার্মের কারণে কোনো প্রমাণই মেলেনি। একটা বন্দুক পাওয়া গিয়েছিল, যাও কেউ চুরি করে নিয়েছে। ফোন বেজে ওঠায় রিসিভ করে সে। দুর্জয় ফোন করেছে। এই ছেলে বুদ্ধির দিকে কম হলেও কাজের ক্ষেত্রে এগিয়ে আছে। রাগ নিয়ন্ত্রণে রাখতে পারে, এটাই তো এই পেশার মানুষের প্রয়োজন। দুর্জয় বলে ওঠে, আঙ্কেল, সালিম যেন লাপাত্তা হয়ে গেছে কোথাও। আমি আজ তীব্রকে দেখতেও বাড়ি গিয়েছিলাম, কিন্তু সালিমের খোঁজ পাইনি। মিস হাইডের খোঁজ করো, আমি নিশ্চিত উনি কিছু হলেও জানবে। আর মেহেরকে উড়িয়ে দাও, আমার বিষয়ে জেনে গেছে। কিন্তু ও তো বাড়ি থেকেই বেরোই হয় না। তাহলে পুরো বাড়ি উড়িয়ে দাও। তুর্যের চোখ বড় বড় হয়ে যায়। যেমনই হোক বোন তো, ওকে মারবে কি করে? আর কোনো বোম ব্লাস্ট করাও তো যাবে না, কেননা আতঙ্কবাদী হামলাও হলেও নিরিবিলি ভবনগুলোর এখানে হবে নাকি? আর চোর ডাকাত ওরা এলে তো খুন করবে। কিন্তু এতজনকে এক এক করে মারতে গেলেই তো ধরা পড়ে যেতে হবে। তাহলে কি করবে সে? তালুকদার বাড়ি আজ নিস্তব্ধ। কারণও আছে। শুধু আজই না, বিগত 4-5 দিন যাবত একদম কোলাহল নেই, কথাবার্তা নেই, যেন চুপসে গেছে সবাই। চুপসে যাওয়ারই কথা। মাহিন মোয়াজ বোনের চিন্তায় ক্লান্ত। দাদাকে দোষারোপ করলেও কিন্তু তীব্র সুস্থতা আসবে না। তবে বার দুয়েক জোরে কথা বলতেই তো মোবারক তালুকদার কাত হয়ে পড়লেন। হার্টের সমস্যা, বার দুয়েক অ্যাটাক হয়েছে, আর একবার হলেই হয়তো শেষ তিনি। মাহিন এতদিন হসপিটালেই ছিল, কাল বাড়ি ফিরেছে। তীব্রকেও কাল ওরা বাড়ি নিয়ে গিয়েছে, এই সুবাদে বাড়ি ফেরা ওরও। তবে মাহিন চিন্তিত ওর দাদার বুদ্ধির অবনতি দেখে। লোকটা কী ভেবে নসীনের সাথে ওর বিয়ে ঠিক করেছে মাহিন জানে না, জানতেও চায় না। সে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, সংসার তো আমি করব, তাই না? আমি একজনকে পছন্দ করি, তাকেই বিয়ে করব। তোমার পছন্দের কাউকে বিয়ে করতে পারবো। যদি তোমার একে এতই ভালো লাগে তো তুমিই বিয়ে করে নাও দাদা। মাহিনের কথায় ধমকে ওঠেন রাবেয়া বেগম। ছেলে মুখে মুখে তর্ক করছে অবিশ্বাস্য। কি করে তার এই শান্তশিষ্ট ছেলে এভাবে কথা বলছে? তারই মাঝে মোয়াজ বলে ওঠে, বর্দা ভাই একদম ঠিক বলেছে। কেন ধমকাচ্ছ ওকে? আমরা কিছু বললেই ভুল। আর দাদা, সে বয়স্ক মানুষ, আস্তে আস্তে তার বুদ্ধি আরও কমছে। তাকে তো কেউ কিছু বলো না, তাকে বিশ্রাম নিতে বলো। আমাদের জীবন আমরা দেখে নিব। চলো বর্দা ভাই। মাহিনকে টেনে নিয়ে বাড়ির বাইরে চলে আসে মোয়াজ। মাহিন তার প্রতি ভাইয়ের পক্ষ নেওয়ায় বেশ খুশি। মনে থাকা দুঃখরা যেন পালিয়েছে। মোয়াজ কিছুক্ষণ চোখ বন্ধ করে কিছু একটা ভেবে কল দেয় কাউকে। তৃষ্ণা, জলদি বাইরে আসো তো, একটা জায়গা যাব। এই সময় তৃষ্ণাকে ডাকার কারণ মাহিন বোঝে না। মাহিন জিজ্ঞেস করতে নেবে ঠিক সেই সময় মোয়াজ বলে ওঠে, ভাই আজ তোমার বিয়ে?
মানসিকভাবে প্রস্তুত হয়ে নাও। মানে তুমি ওই শয়তানি নুরিয়ার শয়তান বোন নওশিনকে বিয়ে করতে চাও? কখনোই না। তাহলে ফোন দাও মারিয়ামকে, বলো ওর বাসায় যাচ্ছি আজ, আর আজই বিয়ে, একদম শরিয়ত মোতাবেক, ইসলামী তরিকায়। কিন্তু ভাই, তুমি সংকট বোধ করছো মেহেরের এই অবস্থায়? ভাই, সময় আসবে যাবে। মেহের নিজেও মারিয়াম আপুকে ভাবি হিসেবে চায়। এখন যদি তুমি ওরই অপছন্দের মানুষের বোনকে বিয়ে করো তাহলে ভাবো তো কী হবে তখন। এর চেয়ে যাকে পছন্দ করো তার সাথেই বিয়ে করো। মোয়াজ একদম ঠিক বলেছে ভাইয়া, আমাদের মেহের কিন্তু মারিয়ামকে বড্ড পছন্দ করে। এখন ইচ্ছে আপনার। আব্বু আম্মু সবার সাথেই তো কথা বলা দরকার, এভাবে হুট করে বললেই তো হবে না। আর ভাই, তুমি এত বাধ্য হও না। আব্বু আম্মুকে তুমি ফোনে বলো। এখন চলো, একটু দ্বারা মেহেরকে আগে জানিয়ে নেই, বেচারি নয়তো পরে অনেক কষ্ট পাবে। মাহিন কিছুটা দূরে সরে আসে ওদের থেকে, ফোন হাতে মেহেরকে কল দেয়। উত্তেজনায় কেমন জানি লাগছে ওর। একবার, দুইবার, তিনবার রিং হতে তীব্র কল ধরে। বর্দা ভাই লেখা দেখে বুঝে গেছে মাহিন কল করেছে। বলে ওঠে, কী রে, কী অবস্থা, আর এখন তোর বোনকে ফোন দিচ্ছিস কেন? মাহিন চমকায়, বোঝে তীব্র ফাজলামি করছে। তবে কি ওর সব মনে পড়ে গেছে? তার একটু পরে ওর ভাবনা ভুল প্রমাণিত হয়। তীব্র ওর সাথে ছোটবেলার গল্প করছে। তখনই ওর থেকে ফোন নেয় মোহর। ভাইয়ের সাথে কথা বলতে লাগে। অনেক খুশি হয় ভাই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে শুনে। তবে আজই করবে এটা শুনে যেতে পারবে না দেখে একটু মন খারাপ হয় তার। তবে পরক্ষণে ভাইয়ের কথা শুনে রাগ হয় ওর। ছোটদা ভাই ওকে মেসেজ দিয়েছে আজ কি হয়েছে তা নিয়ে। কলে থাকা অবস্থাতে মেসেজ দেখেছে সে। এভাবে বিয়ে করায় তো আমাদের পরিবারের মান সম্মানে আঁচ লাগবে। এমনিতেই তুই আর মোয়াজ তো বাইরেই বিয়ে করেছিস, জানিস তো কত কথা হয়েছে। এখন আমিও। বর্দা ভাই, জীবনটা তোমার। পাবলিকের না যে তারা কী ভাববে বলে তুমি পরিবারের কথায় ওই নুরিয়ার বোনকে বিয়ে করবে। তুমি যদি মারিয়ামকে সত্যিই চাও তবে আজই ওর পরিবারকে মানিয়ে বিয়ে করো। আরও কিছু গোপন কথা হয় দুই ভাই বোনের মাঝে, সবাই সব জানে, কিন্তু কেউ জানে না যে তার পাশের মানুষটাও এই একই কথা জানে। অর্থাৎ সবাই সব জানলেও একে অপরকে যে জানে তাই জানে না। বিশাল রহস্য আছে। তবে আদৌ তার খোলাসা হবে কি? গাড়িতে নিশ্চয় বসে আছে জারিন। সে অবাক হয়েও হতে পারছে না। সে কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। মেহের তাকে রেদওয়ান বাড়ি যেতে বলেছে, তাও আবার নিজের সব জিনিসপত্র নিয়ে। এর মানে কি? কি করতে চায় মেহের? জানে না জারিন। সত্যি সে কিছুই জানে না, আর না জানতে চায়। সে শুধু বাঁচতে চায় সালিমকে নিয়ে। তীব্র ভাইয়ের এই পরিস্থিতিতে মেহের কি কিছু নিয়ে ভয় পাচ্ছে? জারিন উত্তর পায় না। ওর বাবা মা ওকে দিতে নারাজ ছিল। তারপর মেহেরের সাথে কি যেন কথা হলো তাদের। তারা জারিনকে আসতে দিল, এমনকি থাকার অনুমতিও দিল। মেহেরের পাঠানো গাড়িতে যেতে হচ্ছে তাকে। রেদওয়ান বাড়িতে পার্সেল এসেছে মেহেরের নামে, তবে খুব অল্প মানুষই জানে মেহের এখানে। মেহের পার্সেল হাতে দাঁড়িয়ে আছে। লোকটাকে দেখে ডেলিভারি ম্যান মনে হচ্ছে না ওর। পোশাকটা একদম নতুন। এত নতুন পোশাক কিভাবে? আর সে নতুন কর্মচারী মেনে নিলেও রেদওয়ান বাড়িতেই কেন তার প্রথম আসা? ডেলিভারি ম্যানটা চলে গেছে এমনটা সবাই ভাবছে, কিন্তু দোতলা থেকে তীব্র দেখেছে ওই লোকটা। ফোন তার হাতেই ছিল। কাউকে কি যেন মেসেজ পাঠিয়ে মোবাইল থেকে নাম্বার ডিলিট করে দিল। তবে তা সবার অগোচরে। পার্সেল খোলার আগে ভালো মতো বোঝার চেষ্টা করে মিহির। টিকটিক সাউন্ড পেতে কিছু না ভেবে দ্রুত শাফিন বাবাইয়ের গাড়ি নিয়ে বেরিয়ে যায় কোথাও। বাড়ির সবাই চিন্তিত, আর তীব্র সে কিছু ভাবতে ভাবতে রুমে চলে যায়। কয়েকজন কালো পোশাকধারী লোক দাঁড়িয়ে আছে বাগান বাড়ির মতো স্থানে। সালিম এখানেই আছে। এই বাড়িটা তীব্রর সেফ হাউস। এখানে বিপদ ছুঁতে পারবে না তাকে। প্রতিটা মাফিয়াদের নিজস্ব আলাদা মাফিয়া থাকে। তীব্রর নিজস্ব দলের সুরক্ষায় আছে এই বাড়িটা। সালিম প্ল্যান মাফিক যেন হয় সব কিছু। সাবধানে মেহেরকে কিছু জানতে দেওয়া যাবে না। ও নিজ থেকে বের করার চেষ্টা করুক। তার আগে আমাদেরকে আমাদের কাজ শেষ করে ওর হাতে প্রমাণ দিতে হবে। তবে জারিনকে রেদওয়ান বাড়ি নিয়ে আসার বুদ্ধিটা ওর বেশ। তবে একটা বিষয় কি জানো, ও এখন অবধি ওর আসল পরিচয় লুকিয়ে রেখে ভালো করেছে, নয়তো তালুকদারদের ওপর হামলা হতো। মাহিন আমাদের সম্পর্কে সবই জানে হয়তো, তবে ওর জানা আর না জানা দিয়ে কিছু যায় আসে না। কিন্তু ওর সামনে ওর অতীতটা আনতে হবে। ওই লোকটাকে রেডি রাখো। বৃদ্ধ এখন আগের চেয়ে সুস্থ আছে, তবে স্মৃতি থাকলেও কতটুকু তা বলা যায় না। কথা বলার হিম্মত আছে বলেও মনে হয় না, বেশ দুর্বল। সালিম ফোনে কথা বলছে। প্রাইভেট নাম্বার হওয়ায় ট্র্যাক করতে পারবে না কেউ। আর যেহেতু গোপন নাম্বার এটা, তাই কেউ জানেও না যে এটা সালিমের নাম্বার। আর যার সাথে কথা বলছে সে যে খুবই গুরুত্বপূর্ণ একজন, যে তালুকদারদের অতীত ঘেটে ঘোলা করেছে, হয়তো বের করে ফেলেছে এক নির্মম সত্য। ছোট্ট পুকুরের কিনারায় বসে আছে মেহের, পুরো ভিজে আছে, হাতে হালকা আঁচড়। বোমটা পানিতে ফেলার সাথে সাথে ব্লাস্ট হয়েছে।
আচ্ছা, কত মিনিটের টাইমার ছিল? মেহের বেশি ভাবে না, হয়তো অনেক কম ছিল, তবে ডেলিভারি ম্যানের দ্রুত ডেলিভারি দেওয়ায় সে সবাইকে বাঁচাতে পারল। কিংবা এটা কোনো ফাঁদ ছিল। বাহ মেহের, বাহ, তুই তো সুপারব। তুর্জয়ের কণ্ঠ মেহেরের পরিচিত, মুখ ঢাকা থাকলেও সে চিনবি, কাজই নয়। তার উপর তাদের বাড়িতেই সবসময় পড়ে থেকেছে, এক্ষেত্রে না চিনলেই বোধহয় খারাপ হতো। তুর্জয় আবারও বলে ওঠে, তোর প্রাণ ভিক্ষা দিতে পারি যদি তুই নিজেকে সঁপে দিস। মেয়ের মুষ্টিবদ্ধ করে নেয় হাত, খুবই গোপন ফোন বের করে ভিডিও অপশন অন করে নেয়। তুর্জয়ের দিকে তাকিয়ে মাসুম কণ্ঠে বলে ওঠে, তুর্জয় ভাই, তুমি এগুলো কি বলছো? তুর্জয় যেন ঘাবড়ে যায়, দ্রুত নিজেকে আশ্বস্ত করে বলে ওঠে, কে তুর্জয়? আমি কোনো তুর্জয় নই। বাজে বকা বন্ধ করে আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। মেয়ের বুঝে যায় এর সাথে এর মতো করে ডিল করতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চায়। তীব্রের মুখ ওর চোখে ভেসে ওঠে, ও ক্ষমা চায় ধীর কণ্ঠে। তারপর বলে ওঠে, তুর্জয়, আমি তো তোমায় ভালোবেসেছিলাম। তুমি যদি নিজের পরিচয় জানিয়ে আমাকে চাইতে, আমি রাজিও হয়ে যেতাম। কেন নুরিয়াকে বিয়ে করলে? তুর্য যেন অবাক না হয়ে পারছে না। মেয়ের ওকে ভাই না ডেকে কথা বলছে, তাও কি সব? নিজেকে নিজে গালে চড় মেরে শিওর হয় মেহের কি সত্যি বলছে কিনা। মেহের কান্নার নাটক করছে। তুর্য এগিয়ে এসে ওর গালে হাত দিতে নিলে ও সরে যায়। তুর্য বলে ওঠে, আরে কান্দিস না, আমিই তো তুর্য, এই দেখ বোকা মেয়ে, আমিও তো তোকেই ভালোবাসি। আরে ওই নুরিয়া তো এক এমপির আত্মীয়, আমার কাজে লাগবো তাই তো বিয়ে করেছি। মেহের বাঁকা হাসে, যা দরকার ছিল তা পেয়েছি। মোবারক তালুকদারের রিয়াকশন দেখার অপেক্ষায় সে এখন। আহা, তার দাদার রিয়াকশন কেমন হবে ভেবেই হেসে কুটি কুটি হতে মন চাচ্ছে তার। এতদিন পর একটা যথাযোগ্য প্রমাণ পেল সে। তবে ভেবে নিয়েছে আগে নিজের ভয়েস চেঞ্জ করবে, নয়তো মোবারক তালুকদার এক্ষেত্রে তুর্জয়ের ভুল দেখবে না, বরং ওকেই দোষী ভাববেন। তুর্জয়, আমার খুব খারাপ লাগছে, দম বন্ধ লাগছে। নিঃশ্বাস ভারী করে এক কথা 3 আওড়ে ভং ধরে মেহের। তুর্জয় গাড়ির কাছে ছুটে যায় পানি আনতে। একাই এসেছে সে, তাই তো এই ফাঁকে মেয়ের ছুটে নিজের আনা গাড়ির দিকে, কোনো মতে পালায় সেখান থেকে। মায়ের এখন থেকে বিবাহিত পুরুষ। বাবা মায়ের সাথে কথা বলেই মাহিন বিয়ে করেছে। মোয়াজ তৃষ্ণা সাথে ছিল। ওদের বিয়ের সময় আত্মীয় বলতে কেউ ছিল না, তবে মাহিন আর মেহেরের বেলায় মোয়াজ ছিল। বাবা, আমার মেয়েটা আমার বড় আদরের, তোমায় নাকি ভালোবাসে, আজই জানলাম। বাবা, তোমায় আমার ভালো বলেই মনে হয়েছে। যতটুকু জানি তালুকদারদের নিয়ে ভয় আছে মানুষের মনে। আশা করব আমার মেয়েকে তুমি আগলে রাখবে, এই ভয়গুলোকে বাস্তব করবে না। আঙ্কেল, চিন্তা করবেন না, আমি আমার সর্বস্ব দিয়ে ওকে আগলে রাখবো। মারিয়ামের বাবা হাসছেন মাহিনের কথায়। ছেলেটা এখনও তাকে আঙ্কেল বলছে। মারিয়ামের বাবার 3 মেয়ে। মারিয়াম সবার ছোট, বড্ড আদরের। ছেলে না থাকায় 3 জনকে আত্মনির্ভরশীল করতে চেয়েছিলেন ওনারা। তবে ভালো ছেলে দেখে আজ ছোট মেয়েরও বিয়ে দিয়ে দিলেন। আঙ্কেল, চিন্তা করবেন না, আমার ভাইও ডাক্তার, ওরা দুজন ঠিক ভালো থাকবে। মনের মিল তো আগেই হয়েছে। আর আঙ্কেল, আমার ভাই একটু বোকা তো, তাই শ্বশুর আব্বু না বলে আঙ্কেল ডেকেছে, তাই খারাপ ভাববেন না। মাহিন লজ্জা পায়। আর মারিয়ামের বাবা হেসে বলে ওঠে, আরে না না বাবা, আমি কিছু মনে করিনি। তবে তুমি মানুষের মন পড়তে পারো দেখছি। আরও কিছুক্ষণ কথা বলে ওনারা। অনেকটাই ফ্রি হয়ে গেছেন ইতিমধ্যে। মারিয়ামের বোনেরাও উপস্থিত। মারিয়ামকে অনেক কিছু বোঝাচ্ছে আর ওর কাপড় গুছিয়ে দিচ্ছে। যদিও ওনারা চেয়েছিলেন অনুষ্ঠান করে মেয়ে তুলে দিবেন, তবে মাহিন জানিয়েছে ইসলামী তরিকায় অনুষ্ঠানের কথা উল্লেখ নেই, তাই অনুষ্ঠান করতে চাচ্ছি না, তবে ফ্যামিলি গেট টুগেদার হবে খুব শীঘ্রই। আরে মারিয়াম ভাবি, বিশ্রাম। এত হাইপার হয়ে কাজ করছো কেন? তোমার বর পালিয়ে যাবে না? তৃষ্ণার কথা লজ্জা পায় মারিয়াম। বয়সে 2 জন সমবয়সী হবে। মারিয়াম তো ইন্টার্নি করছে। তাছাড়া মেডিকেলে এমনিতেও 5 বছর পড়াশোনার ঝামেলা, তারপর ডিগ্রি অর্জনে আবার পড়া। তৃষ্ণা তো উকিল, কম সময়ই লেগেছে তার। তৃষ্ণার মা মাহিনের হাত ধরে অনেক কথাই বলেছেন। মেয়ে বিদায় দিচ্ছেন, কষ্ট তো লাগবে। তাছাড়া আগে থেকে তো প্রস্তুত ছিলেন না ওনারা। মারিয়াম ওনাদের বুঝিয়েছে, বলেছে ওর এক মিষ্টি ননদ আর দেবর আছে, ওরাই নাকি ওকে খুব ভালোবেসে আগলে রাখবে যদি কেউ ওকে কিছু বলে। তখন বিদায় নিয়েছে ওরা। গাড়িতে নিশ্চুপ সবাই। তৃষ্ণা মোয়াজ সামনে বসেছে আর পেছনের সিটে মাহিন, মারিয়াম। মাহিন কিছুক্ষণ দূরত্ব বজায় রেখে মারিয়ামের হাত শক্ত করে ধরে নেয়, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে কিংবা হারিয়ে যাবে। গাড়ির গ্লাসে মোয়াজ তৃষ্ণা আরও চোখে তা দেখে মুসকে মুসকে হাসে। পরদিন তালুকদার বাড়িতে আগের রাতে যায়নি মোয়াজরা, গিয়েছিল মাহিনের নানা বাড়িতে। অনেক আপ্যায়ন করে তারপরে ছেড়েছে আজ বিকালে। মোয়াজ তো অনেক ফাজলামো করেছে ছোট ছোট মামাতো ভাই বোনদের সাথে, তবে কারো কারো আবার মন ভেঙেছে। মালিহার মন ভেঙেছে মাহিনের বিয়েতে ভাঙরের কথা, পছন্দ করত,
তবে তা আর জানায়নি, না জানিয়ে আদার আপ্যায়ন করেছে বেচারি, কখনো হয়তো আর জানাবেও না। বর্দাভাই দ্রুত বাড়ি আসো, বড় ভাবিকে নিয়ে আমি তালুকদার বাড়ি যাচ্ছি। মেয়ের মেসেজ দেখে মাহিন আরও দ্রুত ড্রাইভ করতে থাকে। মিনিট 30 আগের মেসেজ, এতক্ষণে হয়তো ও পৌঁছে গেছে। আর এদিকে মাহিনের আরও 10-20 মিনিট লাগবে। ভাই কি হয়েছে, এত দ্রুত ড্রাইভ করছো কেন? মোয়াজের প্রশ্ন শুনে মাহিন বলে, সারা রাত তো না ঘুমিয়ে ফাজলামো করেছিস, এখন ঘুমা, দ্রুত বাড়ি যেতে হবে, মেহের ডেকেছে। মোয়াজ ঘুম বাদ দিয়ে তড়িৎ করে ভাইয়ের দিকে তাকায়, সোজা হয়ে বসে জিজ্ঞেস করে, ভাই কি হয়েছে? মেহের ঠিক আছে তো? জানি না, 30 মিনিট আগে মেসেজ দিছিল তাড়াতাড়ি যেতে হবে। দুই ভাই চুপ হয়ে যায়। যাওয়ার তারা অনেক। দুই ভাই সামনে বসেছে, পেছনে মেয়ে দুজনেই ঘুমোচ্ছে। কাল কাজিনদের সাথে থাকায় আটা রাত কেটেছে। তবে পরে অবশ্য মাহিন কিছুক্ষণ ঘুমিয়েছিল। তালুকদার বাড়িতে মেহেরের উপস্থিতিতে সবাই চমকায়। এই 5 দিন মেহের এমুখী হয়নি। তীব্র হাতের গুলি ছুঁয়ে গিয়েছিল শুধু, তাই তো হাতের ব্যান্ডেজ খুলে দিয়েছে। হিল হয়েছে অনেকটাই, তবে সাবধানে থাকতে বলেছে। আজ সকালেই খুলে দিয়েছে। মেহের এখানে নাটক করার কি হয়েছে? এই 7 সন্ধ্যায় তালুকদার বাড়িতে কাম কি তোর? মোবারক তালুকদারের কথায় বাঁকা হাসি মেহের, মনে মনে বলতে থাকে, আহারে দাদা, যখন তোমার পেয়ারা নাতের কার্যকলাপ দেখবা তখন না জানি কেমনে টিকবা। ততক্ষণে মাহিন, মারিয়াম, মোয়াজ, তৃষ্ণা উপস্থিত হয়েছে। দুই ভাই প্রথমে এসেই বোনের খবর নিয়েছে। মহাসিন তালুকদার মারিয়ামকে দেখে জাস্ট মুচকে হাসে, মারিয়ামও হাসে। রাবেয়া বেগম কিছু বলেন না, শুধু চোখে চোখে তৃষ্ণাকে বোঝান মারিয়ামকে বাড়ির ভেতরে নিয়ে আসতে। ওনারা দুজন ছেলের বিয়ে নিয়ে জানেন। একটু সবর করো সবাই, তাহলে না আসল সত্যটা জানবে। অবশ্য তোমাদেরকে সত্যটা দেখিয়ে আমায় আবার শ্বশুরবাড়ি যেতে হবে। প্রজেক্টর নিয়ে আসো মহিব ভাইয়া। মহিবকে দেখিয়ে চমকায় সবাই। সে আসলো কবে? মহিব আসলে মেহেরের কলিগ। দুজন একই কর্মে নিয়োজিত থাকলেও আশেপাশের মানুষদের সামনে নিজেদের অচেনা হিসেবে প্রিন্টেড করত। কিন্তু যখন জানলো মেহের তার ভালোবাসার মানুষটার বোন, তখন যেন তার খুশি বাঁধহারা। কেননা মেহের ছিল এক কথায় ওর প্রতিদ্বন্দ্বী। তবে দুইজন তাদের সৎ মোটিভের জন্য অনেকবার একসাথে কাজ করেছে, এবারও করছে। ভিডিও অন হতেই প্রজেক্টরে ভেসে ওঠে ঝাপসা ঝাপসা করে তুর্যের দৃশ্য। সাউন্ড বক্সে কালকের বলা প্রতিটা কথা শুনতে থাকে বাড়ির প্রতিটা মানুষ। নুরিয়া ইতিমধ্যে দাঁত কিরমিরিয়ে বাড়ির মানুষদেরকে হুমকি ধামকি দিয়ে নওশিনের সাথে বেরিয়ে গেছে। কাউকে ছাড়বে না এও জানিয়েছে। আর মোবারক তালুকদার, তিনি বুকে হাত দিয়ে সোফায় বসে পড়েছেন। মায়া বেগম মুখ লুকাচ্ছেন। তার ছেলে এতটা জঘন্য, মানুষ করতে পারেননি তিনি। যেমন বাপ তার তেমন ছেলে। গালি আসছে ওনার এখন। তবে কাঁদতে কাঁদতে তিনি ফোন দেন গোলাম ফখরুলকে। বিশ্রী গালি দিয়ে বলে ওঠেন, তোর ছেলেরে তো তুই তোর শিক্ষা দিছস। ভাবছিলাম তুই খারাপ, অন্তত আমার ছেলেটা মানুষ হইব না। ভুল ছিলাম, তোর রক্তই তো বইতাছে। তাই তো ঘরে বউ রেখা অন্য মেয়েদের দিকে তাকায় যখন ও চিন্তা ভাবনা পোষণ করে। গোলাম ফখরুল কিছু বুঝতে পারে না। তার ছেলে তো তার সামনে বসে এখন প্রেজেন্টেশন প্লে করছে, তাহলে তার ছেলে করলোটা কি? ভাবতে ভাবতে ফোন কেটে দেন তিনি। স্যারে মাঝে বয়সী এক লোককে শান্ত করছে। লোকটা বড্ড অস্থির, বারবার কার যেন নাম আওড়াচ্ছেন আর বলছেন তাকে দিয়ে আসতে। কোথায় দিয়ে আসবে তাকে? কেউ বুঝতে পারছে না। কেয়ারটেকাররা ব্যর্থ হয়েই তো সালিমকে ডাকলো। লোকটাকে একটু শান্ত করে রুটি ছেড়ে ওনার মুখে পুড়ে দিয়ে ফোনে কারো ছবি দেখিয়ে সালিম বলছে, আঙ্কেল, আপনার ছোট্ট ছানা বড় হয়েছে, এই যে দেখুন, এই তো আপনার ছেলে, আপনার সন্তান। লোকটা এক দৃষ্টিতে সেই ছবির দিকে তাকিয়ে হঠাৎ হু হু করে কেঁদে ওঠেন। সে কি কান্না! সালিমের আফসোস হয় লোকটার জন্য। ইস, এত সহায় সম্পত্তি রেখে নাকি লোকটা এতদিন পাগলাগারোতে পড়ছিল। ভাগ্য ভালো, নয়তো কি লোকটা সেখান থেকে পালাতো? না পালালো তো কেউ ওনার খোঁজটাই পেত না। লোকটা আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলে উঠেছেন, মাই চ্যাম, আমার চ্যাম বড় হয়ে গেছে, কত বড় হয়ে গেছে। আমি আমার সন্তানের বড় হওয়া দেখতে পারলাম না। বউ, আমাদের সন্তান কত বড় হয়েছে দেখছো তুমি? তীব্র নিজেকে সামলে বসে আছে। তার ওই সামনে ক্ষতবিক্ষত হয়ে 4 জন পড়ে আছে। জানে মারেনি। মেয়ের অবাক হয়ে ওকে দেখছে। এই লোকগুলোর মাঝে 2 জন তো ওরাই যারা ট্রাকে ছিল সেদিন। তারপর তীব্র মৃত্যু নিশ্চিত করতে আবার গুলিবর্ষণও তো করেছিল। মেহের দেখেছিল ওদেরকে। মেহেরকে নিজের দিকে টান দিয়ে বুকের ওপর ফেলতে গিয়ে ব্যথা পায় তীব্র। সেদিন চালানো 2টা গুলির একটা তো তার বুকে, আরেকটা হাতে লেগেছিল। আর ট্রাক দুর্ঘটনার উছিলায় তো সে নিজের স্মৃতি হারানোর মিথ্যা নাটক সাজিয়েছিল। রেদওয়ান বাড়ির মানুষদের সে কানাডা পাঠিয়ে দিয়েছে আজকের সকালের ফ্লাইটেই, কারণ দর্শায়নি। যদিও যেতে চায়নি কেউ, তবে মেয়ের কথা দিয়েছে তীব্রর খেয়াল রাখবে।
জারিন মেহেরের সাথে আছে রেদওয়ান বাড়িতে, সাথে আছে গুটি কয়েক আরও লোক, যাদের জারিন কেন মেহের নিজেই চেনে না। মেহেরের কথার ওপর গিয়ে দরজায় আটকে বসে আছে সে। রক্তে ফোবিয়া আছে এই মেয়ের। এই যে রঞ্জক পদার্থ দেখলেই জ্ঞান হারায়। কি হচ্ছে এসব তীব্র? শাস্তি দিচ্ছি। তুমি তো আইনের লোক, জানো ওরা কারা? ওরা তোমাদের ডিপার্টমেন্টেরই লোক। মেহের জানে তীব্র মিথ্যা বলছে না। গুটি কয়েক ভালো লোকই আছে তাদের ডিপার্টমেন্টে, বাদ বাকি সবগুলো তো বিকৃত কারো না কারো কাছে। তবে তীব্র স্মৃতি আছে দেখে বেশ অবাক হয় মেহের। সে ভাবেনি তীব্র তার থেকে সত্যি লুকাবে, তাই হয়তো গভীর আঘাত পেল, যার কোনো দাগ পরিলক্ষিত নয় বহিরংশে। তীব্র প্রচণ্ড চেতে আছে আজ। তার সামনে 4 জন ব্যথায় কোকাচ্ছে। একজনের হাতের ভেতর চাকু ঢুকিয়ে দিয়েছে, তো আরেকজনের আঙ্গুলি কেটে ফেলেছে। বাকি 2 জন ছিল না সেই দিন ট্রাক দুর্ঘটনায়, তাই চেনে না তাদের মেহের। তাদের এখন অবধি বাঁশ দিয়ে শুধু পেটানো হয়েছে। মেহের তীব্র নির্মমতা দেখে ভেতর থেকে বারবার কেঁপে ওঠে। মানুষ এতটা নির্মম হয়? প্রশ্ন জাগে ওর মন মস্তিষ্কে। আমাদের ক্ষমা করেন, আমরা জানি না কে বা কারা সেদিন আক্রমণ করতে বলছিল। আমরা তো উপর মহলের আদেশে এমন করেছিলাম। আমাদের ছেড়ে দিন। আহত 2 জনের মাঝে একজন ভাঙা গলায় বলে ওঠে। লোকটার নাম তামিম। রক্তাক্ত আইডি কার্ড থেকে এখনও নামটা দেখা যাচ্ছে। মেয়ের মাথা গরম হয়ে যায় উপর মহলের আদেশ কথাটা শুনে। আজ অবধি যত হাই প্রোফাইল কেস সে লড়তে গিয়েছে, ততবার উপর মহলের সাথে তার ঝামেলা হয়েছে। কতবার যে সে সাসপেন্ড হয়েছে এই 2 বছরে। তবে প্রেসের কারণে তার সাসপেন্ড টিকতে পারেনি। ভাগ্যিস মিডিয়ার লোকদের মাঝেও ভালো কিছু ক্রাইম রিপোর্টার ছিল। এই উপর মহলই তো যত নষ্টের গোড়া। টাকা খাবে একজনের আর ফ্রিতে কাজ করবে সরকারি লোকদের দিয়ে। মন তো চায় এদের এক একটাকে গুলি করে মারতে। মেয়ের কথায় তীব্র হাসি। তীব্রের হাসির কারণও আছে বটে। নিজ ডিপার্টমেন্টের বিরুদ্ধে কথা বলছে নাকিও। তবে মেহেরের ভাবনা একদমই বিপরীত। উপর মহল মানে মন্ত্রী, এমপি আর তাদের বড় বড় কর্মকর্তারা। এই যে তাদের বড় বড় কর্মকর্তা, তারাও কিন্তু মন্ত্রীদের থেকেই আদেশটা পায়, আবার তা দিয়ে দেয় জুনিয়রদের ওপর। পুরো ডিপার্টমেন্টে এভাবেই ছড়িয়ে আছে এই খুন খারাপির ব্রেকেটটা। আঙ্কেল ক্যানিয়ন দেশ ছাড়ার চিন্তায় ব্যতিব্যস্ত। তিনি ভুলে গিয়েছিলেন তিনি আসলে কাকে মারার পরিকল্পনা করেছেন। নাবিন গ্রুপকে মারেনি তীব্র, বরং নিজের টিমে যোগ করে নিজের শক্তি বাড়িয়ে নিয়েছে কয়েক গুণ। সাথে যুক্ত হয়েছে আরও কয়েক আঞ্চলিক গ্যাং। টাইকুন সাম্রাজ্যে শুরু আঙ্কেল ক্যানিয়নের হাত ধরে হলেও এর ভালো কাজে সুনাম ছড়িয়েছিল তীব্র সূত্র ধরে। তবে ক্যানিয়নের সব রহস্য যারে জড়িত তিনি নিজেই ফাঁস করেছেন। তো যে আন্ডারগ্রাউন্ড হয়েছে, এখন ওনার কি হবে তাই ভেবেই তো লোক বল লাগিয়ে আজকের টিকিট কাটা। কোরিয়া যাবেন তিনি। বলে না, সিংহ 2 কদম পিছিয়ে গিয়েছে মানে সে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে, এমন না। ঠিক তেমনই তীব্র নাটকের মানেটাও। সে দেখতে চেয়েছিল কে কতটা জলে নামতে পারে, আর সিংহের মতো হঠাৎ করে ঝাঁপিয়ে পড়েছে। তাই তো নিজেদের শিকারী ভাবা মানুষগুলো নিজেরাই শিকার হচ্ছে। জঙ্গলের রাজা যেমন সিংহ, তেমনি মাফিয়াদের রাজা তীব্রকেই ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝেছি। এত চিন্তা করো না। টাইকুনের কিং আমি সাপোর্ট দেব। জাস্ট আমাকে বাংলাদেশ থেকে বের হওয়ার সুযোগ দাও। এয়ারপোর্টে যেতে এখনও 20-30 পথ, তার উপর জ্যাম লেগেছে। আরে তোমার ঢঙের কথা বন্ধ করো। স্যার কি তোমার কথা জানে না নাকি? জানে না তো। জানলে এখনও আস্ত থাকতে না তুমি। ও সিংহের মতো আক্রমণ করেছে। বাঁচতে চাইলে পিছনে না ফিরে পালাতে হবে আমাদের। চুপ। সামনে থাকলে চর মেরে তোমার গাল বেঁকিয়ে ফেলতাম। জীবনে তো অন্যের উপর ডিপেন্ডেন্ট ছিলে, নিজের তো মোড়ক ছিল না। আমার খেয়ে আমার পরে আমাকে হুমকি দিচ্ছ? জানে মেরে ফেলবো। তুমি আমায় এর ভয় দেখাতে পারো না। এর আমাকে আঙ্কেল ভেবে রেহাই দেবে, কিন্তু তোমাকে কে বাঁচাবে? ফোনে কারোর সাথে ঝগড়া করেন আঙ্কেল ক্যানিয়ন, ইংলিশ ভাষায়। ড্রাইভার বার দিয়ে পেছনে তাকায়, তবে ক্যানিয়নের হাতে বন্দুক দেখে আর ঘুরে না। তার পাশে বসা পুলিশ ইন্সপেক্টরও নিজ ফোনে ব্যস্ত। কিছুতে একটা করছে, হয়তো কাউকে কিছু বলছে বা জানাচ্ছে। তালুকদার বাড়ি আজ পুরো ফাঁকা। বাড়ির মানুষগুলো কই মাহিন জানে না। সে পুরো বাড়ি তন্নতন্ন করে ফেলেছে, মাথা কাজ করছে না ওর। তখনই টিভি স্ক্রিনে ভেসে ওঠে কারো কণ্ঠ। হ্যাঁ হ্যাঁ, এ তো নুরিয়ার কণ্ঠ। আপনাদের ফ্যামিলিকে তুলে নিয়ে যাচ্ছি। যেদিন তুর্য ধরা দেবে সেদিনই ছাড়বো, নয়তো একটাকেও ছাড়বো না। ভালো চাইলে তুর্যকে আসতে বলুন। রেকর্ডের ভিডিও ছিল। মাহিনের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। পরশু তুর্য সত্যপ্রকাশের পর সে আর ফেরেনি এখানে। গোলাম ফখরুলও তো অজান্তা কোথায় গেল সেদিন তার ছেলে। পরিবারের কথা চিন্তা করে বার কয়েক কল করে মাহিন তুর্যকে। না, নাম্বার বন্ধ। আর নুরিয়ার নাম্বার?
নুরিয়ার নাম্বার তার কাছে নেই। দ্রুত দোতলা গিয়ে তুর্জয়ের ঘর তন্ন তন্ন করে খুঁজতে থাকে সে। একটা ডায়েরি পায়, গুটি কয়েক নাম্বার আর কিছু সিডি লাগানো ছিল। মাহিন নিচে চলে আসে দ্রুত, গাড়ি নিয়ে রিদওয়ান বাড়ির দিকে চলে যায়। রান্নাঘরে কাঁপা কাঁপা হাতে রান্না করছে মেহের। দুপুরে লোহমশক ঘটনার পর একটু পরপরই সে কেঁপে কেঁপে উঠছে। দুপুর পেরিয়ে বিকেল, দুপুরের খাওয়া দাওয়া হয়নি তাদের। জারিনও সাহায্য করছে ওকে, কত কিছুই বলছে, জিজ্ঞেস করছে, তবে মেহের মুখের ভাষা হারিয়ে চুলোর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। কী ভাবছে একান্তই সে জানে। মেহের, তুই ঠিক আছিস? মেহেরের কোনো জবাব নেই। জারিন হালকা করে ধাক্কা দিতে ছিটকে দূরে সরে যায় মেহের। জারিনও ভয় পায়। জারিন প্রশ্ন করে, কী রে, কী হয়েছে? কিছু না, তুই আমার থেকে লুকাতে পারবি না। আমি ঘর থেকে মানুষের চিৎকার আওয়াজ শুনেছি। আচ্ছা জারিন, তুই কি পারবি একজন জেল ফেরত আসামিকে বিয়ে করতে? মানেটা খুব সহজ। সারিন তীব্র জেলে যাবে খুব শীঘ্রই। কি আবল তাবল বকছিস তুই? তোর মাথা ঠিক আছে? আমিও নিজেকে এ প্রশ্ন করে ক্লান্ত রে। আমি সত্যি খুশি হতাম যদি আমার মাথা খারাপ হয়ে যেত তাহলে, কিন্তু তা তো নয়। বরং আমার চোখের সামনে আমার ভালোবাসার মানুষটাকে জেলে যেতে হবে। তাও কার জন্য? আমার জন্য, মিস হাইডের জন্য। জারিন ইতিমধ্যে কাঁদতে শুরু করেছে। আর মেহে সে নির্বাক তাকিয়ে আছে। সে খুব করে চাচ্ছে আজ মৃত্যুকে। মৃত্যু তার নিকট স্ত্রীও। একজন স্বামীর সুখের সাথী যেমন স্ত্রী, তেমনি দুঃখের সাথীও তো হতে হয়। তবে মেহের তো তীব্রর ক্রাইম পার্টনার ছিল না। তাহলে তাকে যে একাই শাস্তি পেতে হবে। আইনের চোখে তীব্র অপরাধী, তবে আইনের বাইরে যে বিশাল এক সভ্যতা আছে, সেখানে তীব্র উপযোগী নেতা। তার নেতৃত্বে পাপের শাস্তি একমাত্র মৃত্যু। এয়ারপোর্টে যাওয়ার পথে ক্যানিয়নকে কিডন্যাপ করেছে তীব্র লোকেরা। তিনি হয়তো ভাবেননি যে তিনি যেমন টাকা দিয়ে মানুষ কিনতে পারে, ঠিক তেমনি তীব্রও পারে। হয়তো এই ভাবনা তার ছিলই না। পুলিশ ইন্সপেক্টরই ওকে সাহায্য করেছে। তীব্র একবার ওনার জীবন বাঁচিয়েছিল এক ছিনতাইকারীর হাত থেকে। তারপর থেকে যোগাযোগ। আর সাফায়েত রিদওয়ান, তীব্রর নামের প্রথম অংশ দিয়েই সে মাফিয়া ওয়ার্ল্ডে পরিচিত, তবে শর্ট ফর্মে। টাইকুন সাম্রাজ্যে মাফিয়া ওয়ার্ল্ডের আতঙ্ক। সবচেয়ে সুবিশাল এবং শক্তিধর মাফিয়ারা সঙ্গে আছে এর। মাফিয়াদের মূলত মানুষ ভয় পেলেও দেশ বিদেশে এই টাইকুন সাম্রাজ্যের সুনাম মূলত দুই কারণে: আপামর জনসাধারণের সহযোগিতাকারী এবং অন্যায়ের বিনষ্টকারী হিসেবে। তবে এই কাজে যে বিশাল সাম্রাজ্যের কয়েক মন্ত্রীর মাঝে একজনের, বাকি সব যে প্রতারক, এমনকি টাইকুন স্রষ্টাও। মেহের 18, নিজের শারীরিক গঠন, মানসিক চাপ সহ্য করার ক্ষমতা এবং প্রখর বুদ্ধিমত্তার জোরে ইন্টেলিজেন্ট কিউরোতে জয়েন করার সুযোগ পায়। তবে বিশাল এক পরীক্ষা নিরীক্ষার পর্যায় শেষে নিজ প্রয়াসে এবং কেস সমাধানের জোরে আজ সে মিস হাইড। তো গল্পে আসি। মাহিনের উপস্থিতিতে তীব্র মেহের চমকায়। মাহিন নিজেও চমকায় জারিনকে এখানে দেখে। তবে এত কিছুর ভাবার সময় এখন নেই। আগে পরিবারের কথা ভাবতে হবে। মাহিন মেহেরকে আড়ালে নিয়ে বলে ওঠে পরিবারের কথা, কেননা সেও জানে মেহের প্রশাসনের সদস্য। তবে মাহিন জানে যে সে একমাত্র যে কিনা এই বিষয়ে অবগত। তীব্র বোঝে না ভাই বোনের গুসুর ফুসুরের বিষয়টা। তখনই ওর ফোন বেজে ওঠে। দুইটা সংবাদ পায়, আর দুইটাই খারাপ খবর। প্রথমত, ক্যানিয়নকে সজ্ঞানে তুলে আনেনি, পালানোর চেষ্টা করায় ক্লোরোফর্ম শুকিয়ে অজ্ঞান করা হয়েছে, জ্ঞান ফিরতে অনেক সময়। আর দ্বিতীয়টা, তালুকদারদের তুলে নেওয়া হয়েছে। আর এমপির আত্মীয় হবার সুবিধা লুটি এই কাজ করেছে নুরিয়া। মাহিন বাসার সবাইকে নাকি ছুটে গিয়ে মাহিনকে জিজ্ঞেস করতে নেয় তীব্র। তবে বাসার কথা উঠতেই মাহিন বুঝে যায় কিডন্যাপ হওয়ার কথাই হয়তো তীব্র বলবে। কিন্তু সে কি করে জানে ওই বিষয়টা বুঝতে পারে না সে। তাই তো কথার মাঝে প্রশ্ন করে বসে, তুই কিভাবে জানলি? আমি তো তোকে বলিনি। মেয়ের ধরা খাওয়াতে চায় না তীব্রকে, তাই তো ঝটপট মাহিনকে বলে ওঠে, আরে বর্দা ভাই, আমি তো ফোনে ওর সাথে ছিলাম, দেখোনি সেই সময় আমি কথা বলছিলাম। ও, যদিও মাহিনের সন্দেহ যায় না, তবে কিছু বলে না। তবে সেই সময় ফোনে থাকলেও সে কারোর সাথে কথা বলছিল না, বরং ভয়ে শুনছিল। কেমন যেন আওয়াজটা মন শান্ত করা তীব্রই দিয়েছিল তাকে। আর নিচে লিখেছিল, সব ঝামেলা শেষ হোক, একদিন যাব এ মনোরম বাতাস বয় যেথায় সেথায়। মেয়ে জানে না তীব্র সব মুহূর্তকে কিভাবে নর্মাল করে দেয়, তবে জানার তার বড্ড শখ। কিন্তু সেই শখ কি আর পূরণ হবে? নাবিন গ্রুপকে শেষ না করলেও দেশের মাঝে যে সে ক্রিমিনালগুলোকে খুন করেছে নির্মমভাবে, প্রমাণ নেই মেহেরের কাছে। তবে সে জানে কেস সায়দায়ের জানোয়ারগুলো বেকসুর খালাস হয়েছিল, সবই টাকা আর ক্ষমতার দাপটে। কিন্তু তীব্র ছাড়েনি, নির্মমভাবে খুন করে রাস্তায় ফেলেছিল। বড় বড় করে এক কাগজে লেখা ছিল তারই পাশে,
নারী হলো সম্মানীয়। নারীকে সম্মান না করে তাদের প্রতি রাস্তার কীটদের মতো করে তাদের সম্মানে দাগ লাগালে শাস্তি তো পেতেই হবে এমন। আরেকটা খুন হয়েছিল দাউদ চৌধুরীর, খুবই নির্মম। ওমেন ট্রাফিকিংয়ের সাথে যুক্ত ছিলেন তিনি। পুরান ঢাকার পুরনো এক কুঠিবাড়িতে গ্রাম থেকে আসা মেয়েদের চাকরির লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হতো। তবে তারা একবার গিয়েছিল সেখানে, তারা আর ছাড়া পায়নি। তবে তীব্র সেই লোককে তো খুন করেই ছিল, পাশাপাশি মেয়েগুলোকে বাঁচানোর জন্য অন্য শহরে পাঠিয়ে দিয়েছিল। এই শহর যে বড্ড নির্মম। মেয়েগুলো তো সম্মান নিয়ে টিকতে পারত না। লাশের সাথে কাগজ ছিল, কাগজে লেখা ছিল, যে পুরুষ নারী থেকে জন্মে নারীকে ব্যবসার পণ্য মনে করে সেই পুরুষের আমার চোখে বেঁচে থাকার অধিকার নেই। মেয়ের আর ভাবে না, সে এখন তালুকদার বাড়ি নিয়ে ভাবতে চায়। পরিবারের মানুষগুলোর আজ এই দশা একমাত্র ওই হারামি দুর্জয়ের জন্যে। নিজে তো লুকিয়ে আছে কোন খোয়ারের ভেতরে, আর পরিবারের মানুষেরা সাফার করছে। বর্দা ভাই, তুমি ভেবো না, মাথা ঠান্ডা করো প্লিজ, মাথা ঠান্ডা করো। তুমি অতিরিক্ত চিন্তা করলে তোমার প্রেশার ফল করে। তুমি বসো, আমি দেখছি। হ্যাঁ মাহিন, তুই একটু বিশ্রাম নে, আমি আর মেহের দেখছি বিষয়টা। মাহিন সোফায় বসে পড়েছে। ওর বড্ড খারাপ লাগছে। এতটা খারাপ লাগছে বলে বোঝাতে পারবে না সে, তাই তো মাথা ঝুঁকিয়ে বসে থাকে। মেহেরের পিছু গিয়ে ওর বাহু ধরে আটকে নেয় তীব্র। জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? শোনোনি, আমার পরিবারকে কিডন্যাপ করা হয়েছে, আমি ওদের ছাড়াতে যাচ্ছি। তুমি আজ তো একটা গাধা। নুরিয়া কি কিছু না ভেবেই এমন করেছে? ওর আঙ্কেল এমপি, ওনার দাপট কাজে লাগিয়ে এমনটা করেছে। বিষয়টা আমি দেখছি, তোমার ঢুকতে হবে না। আমার সাথে চলো। কোথায়? আঙ্কেল ক্যানিয়নকে গ্রেফতার করব না? গ্রেফতার করলে ক্ষমতা বলে ছুটে যাবে। ইনকাউন্ট করে লাশ ঘরে পাঠাবো। দীর্ঘদিন একসাথে থাকলে নাকি স্বামী স্ত্রীর মেন্টালি একরকম হয়ে যায়। তুমি তো জাস্ট 1 মাসেই আমার মতো হয়ে গেছো। আই প্রাউড অফ ইউ। বাট সেদিন তোমার আঙ্কেলের সাথে কী কথা হয়েছিল? মেহেরের মনে পড়ে যায় সেই দিনের কথা, যেদিন শর্তের বিয়ে করে দুজন একে অপরের সাথে বাধা হবার পর মেহের কথা বলেছিল আঙ্কেল ক্যানিয়নের সাথে। মেহের তো চেয়েছিল আঙ্কেল ক্যানিয়ন যেন এই মৃত্যুর খেলা বন্ধ করায়। তখন তো আর সে জানতো না তীব্র এই জানোয়ারগুলোকে মারছে। এখন ওর মনে হচ্ছে যা করেছে বেশ ভালোই করেছে। এরা যে সমাজের জন্য ক্ষতিকারক বিষধর। আঙ্কেলকে বলেছিলাম এই মৃত্যুর খেলা বন্ধ করতে, তবে এখন মনে হচ্ছে ওইগুলো ঠিকই ছিল। পৃথিবীর বোঝ বাড়ত শুধু ওদের ভরে, এর চেয়ে বেশি কিছুই হতো না। হতো আরেকটা জিনিস, তা হলো অপরাধ বাড়ত, অপরাধী বাড়ত। তীব্র মেহেরকে নিয়েই গোডাউন ঘরে এসেছে। আঙ্কেল ক্যানিয়ন অজ্ঞান। গরম পানি ঢেলে দিতেই লাফিয়ে ওঠার চেষ্টা করেন আঙ্কেল ক্যানিয়ন, তবে রশিতে বাধা থাকায় উঠতে পারেন না। চিৎকার করতে থাকেন, চামড়া যেন ঝলসে যাচ্ছে। এক এক জায়গায় মুহূর্তেই ঠোসা পড়ে গেছে। স্যার প্লিজ লিভ মি, ডোন্ট ডু দ্যাট প্লিজ। স্যার প্লিজ, প্লিজ গিভ মি লাস্ট চান্স। আকুতি মিনতি করছেন আঙ্কেল ক্যানিয়ন, তবে ছাড়বার পাত্র তীব্র নয়। এই লোকটা ভালো মানুষের মুখের আড়ালে অনেক অনেক মানুষের প্রাণের বিসর্জন দিয়েছেন, কোটি কোটি টাকা কামিয়েছেন। সবই তো হারামির। আর তিনি কি বলতেন? তীব্র, এসব হচ্ছে আমার ব্যবসার থেকে আয়। তীব্র জানতো না তার কি ব্যবসা। বিশ্বাস করতে বলে আগ্রহ দেখায়নি, তবে কে জানতো বিশ্বাস করেই ঠকবে সে। আজ থেকে সপ্তাহ 2 আগে সে সব জেনেছিল, তবে কাউকে বুঝতে দেয়নি। সে ভেঙে পড়েছিল, তবে বাইরে থেকে কেউ আন্দাজ করতে পারেনি, এমনকি মেহেরও পারেনি। তীব্র হেসে খেলেছে, নিজেকে পুরোপুরি আবৃত করে রাখতে জানে সে। আঙ্কেল ক্যানিয়ন, আপনাকে আমি 2টা চান্স দিব। প্রথমত, আপনার আজ অবধি করা প্রত্যেকটা ক্রাইমের স্বীকারোক্তি করে আপনি এখান থেকে দৌড়ে পালাতে পারেন। আর দ্বিতীয়ত, গরম কয়লার মাঝে আপনাকে ফেলে দেওয়া হবে। চয়েস ইজ ইয়োর্স। আঙ্কেল ক্যানিয়ন আঁতকে ওঠে, তবে প্রথম শর্তে রাজি হয় প্রাণের ভয়ে। তাদের মাফিয়াদের নিয়ম, কথা দিয়ে কথা রাখা। তীব্র এই নিয়ম খুব ভালো করেই মানে, তাই তো জীবন বাঁচাতে গোনা শিকারে রাজি সে। রেকর্ডের সব রেকর্ড করে নেয় ওরা। ছেড়ে দেয় আঙ্কেল ক্যানিয়নকে। সারা দেহে ঠোসা পড়ে যায়, খোঁড়াতে খোঁড়াতে দৌড়ায় সে। তীব্র, উনি একজন ক্রিমিনাল, তুমি ওনার ছেড়ে দিলে? না না বৌজান, তোমার তো ইচ্ছে ছিল ইনকাউন্টার করার, তো করে ফেলো। প্রমাণ আছে। আর আসামি ফারার হতে নেওয়ায় তুমি গুলি চালিয়েছ। কেস সলভড। মেয়েরকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুটি করে তীব্র দেখে আঙ্কেল ক্যানিয়ন গোডাউনের শেষ অবধি পৌঁছে গেছেন। তাই তো হুট করে মেয়ের হাতে বন্দুক ধরিয়ে ট্রিগারে আঙ্গুল চাপ দেয় সে। মেয়ের হাতে শেষ হয়ে যায় এক ক্রিমিনালের চ্যাপ্টার। একবারে মাথায় লেগেছে গুলিটা, বাঁচার সম্ভাবনা শূন্য। নুরিয়ার আঙ্কেল বেশ চটেছেন। নুরিয়াকে বেশ অপদস্থ করে তালুকদার বাড়ির সবার কাছে মাপ চেয়ে নিজ দায়িত্বে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলেছেন। এমপি হলেও কি ভয় তো তাদের সেই মাফিয়াতেই আটকে। তাই তো এসআরের ফোনে কাঁপাকাঁপি তার। নিজে এসে তালুকদারদের কাছে ক্ষমা প্রার্থনা এবং ঘুমন্ত অবস্থাতেই বাড়ি পৌঁছে দিয়েছে জাইন মোয়াজকে।
হাই ডোজের ওষুধ দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছিল ওদের। আসার আগে তৃষ্ণা ওকালতি ভাষায় অনেক কথা বলেছে, তবে এমপি ভয়ে তবুও মুখ বন্ধ রেখেছে। প্রতিটা কথায় ক্ষমা চেয়েছে। আর নুরিয়া সে তো ভয়ে চুপ করে আছে। ইতিমধ্যে গাড়ি বেরিয়ে পড়েছে তালুকদার বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে নুরিয়া তো ভয়ে ভয়ে আঙ্কেলের কাছে গিয়ে জিজ্ঞেস করে, আঙ্কেল তুমি আমায় মারলে, তাও আবার ওই থার্ড ক্লাস পরিবারের জন্য, যারা নিজেরাই আতঙ্ক সৃষ্টি করে তাদের জন্য? তুমি কি তাদের ভয় পাও? নূর, আমি এসব ছোটোখাটো পরিবারকে ভয় পাই না। আর তোমার কি কোনো কাজ নেই? ফ্যাসাদ বাজিয়েছ, তাও আবার কার সাথে? এসআরের পরিচিতদেরও সাথে। মূর্খ মেয়ে। এসআর কে আঙ্কেল? এক আতঙ্ক। এমপি মনে করতে থাকেন আজকের ঘটনা। বিকেলবেলা হুট করে ফোন দিল এসআর। কোনো কথাবার্তা না বলে সরাসরি বলল, সৎ পথে চলো, ভালো লাগে। তাই বলে ক্ষমতার প্রভাব খাটিয়ে মানুষদের কিডন্যাপ করা, সমাজে ভয় সৃষ্টি করে কিন্তু আমাদের মোটেও পছন্দের না। তাড়াতাড়ি তালুকদারদের ছাড়িয়ে সসম্মানে বাড়ি পাঠাও। কল কেটে যায়। এমপি যেন কিছুই বোঝেন না। কিঞ্চিত সময় পরে পিএকে খোঁজ লাগাতে বলেন। নুরিয়ার করা কিডন্যাপের বিষয় সামনে আসতে তিনি ছুটে আসেন এখানে। মহিবার তোয়ার বিয়ের পরপরই যেতে হয়েছে কোরিয়াতে, মহিবের চাকরির সূত্রে। তাই তো পরিবারের ওপর এত ঝড়ঝাপটা যাওয়ার পরও আসতে পারেনি এখানে। মহিব সামলে নিয়েছে নিজের প্রিয়তমাকে। ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দিয়েছে। অবশ্য তোয়া ভালো শিক্ষার্থী হয়, স্কলারশিপে আবেদন করলে নিশ্চিত পাবে বলেই ধারণা মহিবের। এই দেশগুলো যত উন্নত তত খরচও। যদিও মহিবের ইনকামে ওরা ঠিক চলতে পারত, তবে তোয়া চায়নি এভাবে চলতে। তার ইচ্ছা একটু একটু করে ভবিষ্যতের জন্য গড়ে রাখা। ভবিষ্যৎ বাচ্চা কাচ্চাদের ব্যাপারেও তো ভাবতে হবে নাকি? তাই তো পার্ট টাইম জব খুঁজছে সে। তাই তো প্রতিদিন একই সাথে বের হয়, তবে ফেরে আলাদা সময়। তো আগে আর মহিব পরে। এই যে মিসেস, কি করছেন? মহিব ফিরেছে দেখে হাসে তোয়া। লোকটা এমনই, কি কার্ড দিয়ে দরজা খুলে ভেতরে আসে। প্রতিদিন সারপ্রাইজ দেয় ওকে। প্রথম কয়েকদিন বেচারি বেশ ভয় পেয়েছিল, তবে এখন অভ্যেস হয়ে গেছে। দুষ্টু মিষ্টি সংসার চলছে ওদের। ভাবা যায়, গ্যামোফোবিয়ায় আক্রান্ত তোয়া এত ভালো সংসার সামলে বাইরেও কাজ, পড়াশোনা সব সামলে নিচ্ছে। হ্যাঁ, ভাবা যায়, তবে কঠোর পরিশ্রম লাগে এতে। তোয়ার মাঝে যা আছে, আর তাছাড়া তার ভালোবাসা তাকে সংসারের সাথে বেঁধেছে। বিয়ে তাকে বেঁধেছে মহিবের সাথে। একজন অপরজনের অর্ধাঙ্গ অর্ধাঙ্গিনীর পরিচয় পেয়েছে। ভালোবেসে গুছিয়ে নিয়েছে নিজেদের সংসার। বিয়ের বয়স কিন্তু খুব বেশি না, মাসও পূরণ হয়নি ওদের। তবুও ভালো আছে ওরা। ভাগ্যিস না পেয়ে আফসোস করতে হচ্ছে না।